পুরনো কথা, এখনই ভিডিও থামিয়ে চেক করে নিন সাবস্ক্রাইবারের পাশাপাশি বেল আইকনের অল নোটিফিকেশন অন করা আছে কিনা। এবার চলুন গল্প শুরু করা যাক। মহারানীর মুকুট ফিরিয়ে দেওয়ার পর পুরো MI7 গোয়েন্দা ডিপার্টমেন্টে জনি ইংলিশের অনেক সুনাম। সবাই জনি ইংলিশকে এখন গুরু মনে করে। এদিকে আফ্রিকার মোজাম্বিক নামের একটি দেশে নতুন সরকার তার ক্ষমতা গ্রহণ করার জন্য শপথ নেবে। সেই অনুষ্ঠানে নিরাপত্তার জন্য MI7 থেকে জনি ইংলিশকে পাঠানো হয়। অনুষ্ঠান চলার সময় হঠাৎ এক সুন্দরী মহিলা জনি ইংলিশকে ডাক দিয়ে বলে, মিস্টার ইংলিশ, আমাদের কারেন্টের লাইনে একটু প্রবলেম হয়েছে, একটু দেখে যান। জনি তার সাথে সাথে কারেন্টের লাইনের সুইচ বোর্ডে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর মেয়েটি তার নিজের জামা কাপড় খুলে দিলে জনির মাথায় দুষ্টু জিন ভর করে। সে মেয়েটির সাথে সুইমিং পুলে নেমে দুষ্টামি করতে থাকে, হাতে মদ নিয়ে বলতে থাকে, আমি থাকলে আসলে এই দেশের প্রেসিডেন্টের একটা চুলও কেউ ছিঁড়তে পারবে না। তখনই দেখা যায় প্রেসিডেন্টের বডিগার্ড নিজেই এসে প্রেসিডেন্টের মাথায় গুলি করে প্রেসিডেন্টকে মেরে ফেলে। গুলির শব্দ শুনে জনি বলে, পটকা ফুটছে মনে হয় না, হা 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 হা। এই ঘটনার পর দায়িত্ব অবহেলার জন্য জনি ইংলিশকে MI7 থেকে বের করে দেওয়া হয়। মনের দুঃখে সে নিজের আত্মার শুদ্ধির জন্য চীনের শাওলিন মন্দিরে চলে যায়। সেখানে বছরের পর বছর সে কঠোর সাধনা চালিয়ে যেতে থাকে। সেই সাধনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নিজেকে মানসিকভাবে শক্ত করার পাশাপাশি শারীরিকভাবেও নিজেকে শক্ত করা। তাই নিজের গুরুত্বপূর্ণ জায়গা শক্ত করার জন্য জনি এরকম সাধনা করতে থাকে। প্রথমে সে একটা ছোট পাথর দিয়ে নিজের জায়গায় বেঁধে শুরু করলেও কয়েক বছর পর তার জায়গাটা এতই শক্ত হয়ে যায় যে সে একটা বিশাল বড় পাথরও সে টেনে নিয়ে যেতে পারে। এভাবেই শাওলিন মন্দিরের গুরুর কাছে সে কঠিন সাধনা চালিয়ে যেতে থাকে। এদিকে MI7 এর গোয়েন্দাদের সামনে এক কঠিন মিশন। কোনো এজেন্টই জনি ইংলিশ ছাড়া ভরসা পাচ্ছে না। তাই MI7 এর হাই অফিসিয়ালরা জনি ইংলিশকে খুঁজে বের করার জন্য সেই শাওলিন মন্দিরের গুরুর কাছে মেসেজ পাঠায় যেন জনি ইংলিশকে আবার ইংল্যান্ডে ফেরত পাঠানো হয়। সেই গুরুর কথা মতো জনি ইংলিশ আবার MI7 এ তার গোয়েন্দা জীবনে ফিরে আসে। ফিরে এসে দেখে কোনো কিছুই আর আগের মতো নেই, সবকিছুরই এখন অনেক উন্নতি হয়েছে। এসব দেখে জনি অনেক অবাক হতে থাকে। এর মধ্যে MI7 এর হেডও চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল এই ব্যক্তি আর এখন এই মহিলা। এই মহিলার নাম পামেলা। জনি সরাসরি গিয়ে পামেলার সাথে দেখা করে। পামেলার একটি পোষা বিড়াল ছিল। জনি গিয়ে পামেলার বিড়ালটিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেই জায়গায় নিজেই বসে পড়ে। পামেলা হেঁটে হেঁটে জনিকে বলতে থাকে, MI7 আপনাকে ভুলে যায়নি মিস্টার ইংলিশ, তবে আফ্রিকার মোজাম্বিকে আপনি যেটা করেছেন সেটা অনেক লজ্জাজনক। মোজাম্বিকের নাম শোনা মাত্রই জনির চোখ এমনভাবে পিটপিট করে। তখন রুমের বাইরে থেকে বাতাস আসছিল, তাই জনি ইংলিশ উঠে গিয়ে জানালা লাগিয়ে দেয়। কিন্তু পামেলার বিড়ালটি তখন সেই জানালার পাশেই বসেছিল। জানালা লাগানোর সাথে সাথে বিড়ালটি নিচে পড়ে যায়। জনি নিচে তাকিয়ে দেখে নিচে গাছ কাটার মেশিন চলছে। সে মনে করে হয়তো পামেলার বিড়ালটি গাছ কাটার মেশিনে ঢুকে একদম ভর্তা হয়ে গিয়েছে। তাই সে পেছনে ঘুরে কোলে বিড়ালকে আদর করছে এমন ভাব করতে করতে সে বলে, আহ কত সুন্দর একটা বিড়াল, মন চাই আদর করতেই থাকি করতেই চাকি, আহা কি নরম তুলতুলে শরীর। তখনই দরজা খুলে এক মহিলা সেই বিড়াল হাতে পামেলার রুমে ঢুকে। জনি তার কোলে বিড়ালটি দেখে টাসকি খেয়ে যায়। তখন সে দুই হাত ছড়িয়ে দিয়ে বলে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সেই মহিলা জনি ইংলিশের সাথে হ্যান্ডশেক করে বলে, MI7 এ মনোবিজ্ঞানী হিসেবে জয়েন করেছি, আপনার কথা অনেক শুনেছি, আজ প্রথম দেখলাম। পামেলা তখন বলে, মিস্টার জনি, চলুন তাহলে একটু কাজের কথা আলোচনা করা যাক। এই হচ্ছে আমাদের আরেক এজেন্ট মিস্টার ফিশার। সে চীন থেকে আমাদের কাছে খবর পাঠিয়েছে চীনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রীর একটা মিটিং হওয়ার কথা। সেই মিটিংয়ে চীনের প্রধানমন্ত্রীকে খুন করার পরিকল্পনা চলছে। আপনি এই ব্যাপারে একটু ইনভেস্টিগেশন করুন। এখন নিচে যান, নিচে এজেন্ট সাইমন আপনার জন্য অপেক্ষা করছে। জনি নিচে গিয়ে সাইমনের সাথে দেখা করে। সাইমন তার অনেক পুরনো বন্ধু। জনি এবং সাইমন একসাথে অনেক গোয়েন্দা মিশনে কাজ করেছে। সাইমন জনিকে একটি বড় ল্যাবরেটরিতে নিয়ে যেতে যেতে বলে, আসো তোমাকে কিছু আধুনিক অস্ত্রের সাথে পরিচয় করিয়ে দেই। ল্যাবের অস্ত্রবৈজ্ঞানিক মিস্টার প্যাচ জনিকে দেখেই বলে, হেই জনি ইংলিশ, অনেকদিন পরে দেখা। এই অনেক দিনে আমার হাত আর পা দুটোই হারিয়ে বসে আছি, শুধু এই এক হাত আছে এখন। এই হুইল চেয়ারই আমার ভরসা, তবে এই হুইল চেয়ারটা অনেক শক্তিশালী, এটা গাড়ির স্পিডে চলতে পারে, আবার এর ভিতরে বন্দুকে সেট করা আছে। জনি ইংলিশ এসব দেখে বেশ অবাক হয়। মিস্টার প্যাচ আরো বলে, তোমার নেক্সট মিশনের জন্য চমৎকার একটা গাড়ি বানিয়েছি, এইটা তোমার কথা মতো চলবে, সম্পূর্ণ বুলেট প্রুফ গাড়ি। আরো অনেক মজার জিনিস আছে, আসো তোমাকে দেখাই। এই যে ক্যামেরা, এটা আসলে কোনো ক্যামেরা না, এটাও একটা বন্দুক, যেটাতেই ফোকাস করে ছবি তুলবে সেটাতেই গুলি গিয়ে লাগবে। তখনই পামেলা সেখানে আসে এবং বলে,
মিস্টার ইংলিশ, অনেক অস্ত্র দেখলেন, এবার কাজে লেগে পড়ুন। আপনি আজ রাতেই চীনে যাবেন, সেখানে আমাদের এজেন্ট ফিশারকে আপনি পাবেন, আর এই যে আপনার নতুন অ্যাসিস্ট্যান্ট এজেন্ট টাকার। জনি তখন একটু আলগা ভাব নেওয়ার জন্য পাশের একটা কৌটা থেকে কিছু চকলেট খায়, কিন্তু সেগুলো আসলে কোনো চকলেট ছিল না, সেগুলো ছিল কণ্ঠ চেঞ্জ করার ট্যাবলেট। এটা খেয়ে জনি বলে, জি ম্যাডাম, বুঝেছি ম্যাডাম। পামেলা ভাবে হয়তো সে তার সাথে মশকরা করছে, তাই সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাতেই জনি টাকারকে নিয়ে বিমানে করে চীনে পৌঁছে যায়। বিমানবন্দর থেকে নেমে তারা সরাসরি একটা জুয়া খেলার ক্লাবে যায়। তারা ক্লাবে ঢোকার পরপরই একটি বুড়ি চাইনিজ মহিলা তাদেরকে ফলো করে। মহিলাটিকে দেখা যায় আর একটি চাইনিজ ছেলেকে কিছু ইশারা করছে। ছেলেটি জনিকে ফলো করে ক্লাবের ভেতরে যায়। জনি ভেতরে ঢুকেই টাকারকে বলে, টাকার, নিজের চোখ খোলা রাখো, আমরা একজন চশমাওয়ালা চাইনিজ লোককে খুঁজছি। এজেন্ট টাকার একটি চশমাওয়ালা চাইনিজ লোককে দেখেই বলে, পেয়ে গেছি স্যার। জনি যখন তাকায় ততক্ষণে সেই লোকটা তার ঘাড় ঘুরিয়ে ফেলেছে, কিন্তু আরেকটা চাইনিজ লোক তার পাশেই সেদিকে তাকায়। জনি মনে করে এটাই হয়তো সেই লোক। তখন সে টাকারকে বলে, সাবাস টাকার, লেগে পড়ো। জনি গিয়ে সেই দুজন চাইনিজ লোকের মাঝখানে বসে। জনি বসেই সেই ভুল করা ব্যক্তিটিকে চোখের ইশারা দেয়, কিন্তু সেই লোকটা তো কিছুই বোঝে না, সে বোকার মতো তাকিয়ে থাকে। এদিকে আসল চাইনিজ লোকটা জনিকে তার কোড মেসেজটা বলে, তোমার বুড়ি নানি অসুস্থ। জনি তো এসবের কিছুই বোঝে না, সে বলে, আমার নানি তো অনেক আগেই মারা গেছে, অসুস্থ হইব তোর নানি, শালা কঙ্কাল। এই বলে সে আবার সেই ভুল লোকটিকে ইশারা করতে থাকে। এই ফাঁকে সেই চাইনিজ ছেলেটা এসে চশমাওয়ালা চাইনিজ লোকটাকে পিছন থেকে সুই দিয়ে মেরে চলে যায়। লোকটি সাথে সাথে জুয়ার টেবিলে পড়ে যায়। জনি দেখে লোকটির হাতে একটি কার্ড, যেখানে একটা ঠিকানা লেখা। জনি সাথে সাথে টাকারকে নিয়ে সেই ঠিকানায় পৌঁছে যায়। দরজায় নক করতেই MI7 এর এজেন্ট ফিশার, যার কথা পামেলা তাকে বলেছিল, সে দরজা খোলে। টাকার এদিকে বাইরে দাঁড়িয়ে তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। তখন সেখানেও সেই বুড়ি চাইনিজ মহিলাকে দেখা যায়। সেখানে একজন ক্লিনারের ভাব নিয়ে সে ফ্লোর পরিষ্কার করছিল। রুমের ভেতরে এজেন্ট ফিশার জনিকে বলে, চাইনিজ প্রধানমন্ত্রীকে একটা গ্যাং খুন করার প্ল্যান করছে। সেই গ্যাংয়ের নাম ভর্টেক্স। ভর্টেক্সের কাছে একটা স্পেশাল অস্ত্র আছে, সেই অস্ত্রটা বের করতে 3টা চাবির প্রয়োজন, এই হচ্ছে তার একটা চাবি। জনি তখন প্রশ্ন করে, তাহলে ভর্টেক্সের চাবি তুমি কিভাবে পেলে? ফিশার বলে, আমি নিজেও ভর্টেক্সের সদস্য, আমি ছাড়াও আরো 2 জন আছে। এদিকে দেখা যায় সেই চাইনিজ বুড়িটি লুকিয়ে একটি বন্দুক রেডি করছে ফিশারকে গুলি করার জন্য। জনি ফিশারের কথা শুনে বলে, আমাকে কি তোমার বাচ্চা মনে হয়? কি সব বুজুং বাজুং গল্প শোনাচ্ছ, হা হা হা, তোমার গল্প অন্য কোনোদিন শুনবো, গেলাম আমি। তখনই ফিশার চিৎকার করে বলে, মোজাম্বিকের ঘটনার জন্য তোমাকে MI7 থেকে বের করে দেওয়া হয়েছিল, সেটাও ওই ভর্টেক্স গ্যাংয়েরই প্ল্যান ছিল। এটা শুনেই জনি থমকে যায়। এজেন্ট টাকার এদিকে সে ফোনে কথা বলতে বলতে দেখতে পায় একটি বন্দুকের নল। সে সাথে সাথে দৌড়ে জনির দিকে যেতে শুরু করে, কিন্তু ততক্ষণে সেই বুড়ি মহিলাটি গুলি করে ফিশারকে মেরে দেয়। জনি সাথে সাথে রুম থেকে বের হয়ে খুনিকে খোঁজা শুরু করে। সেই বুড়ি মহিলাটিকে সামনে দেখেও সে বুঝতে পারে না। সে মহিলাটিকে বলে, দাদি এখানে অনেক বিপদ, তুমি ভয় পাবে, তাড়াতাড়ি চলে যাও। এই বলে সে মহিলাটিকে লিফটে তুলে দেয়। লিফটের দরজা যখনই বন্ধ হবে তখনই জনি মহিলার বালতিতে একটা গুলির কভার দেখতে পায়। জনি উপরে তাকাতেই মহিলাটি জনির মুখে ধুলাবালি স্প্রে করে সেখান থেকে চলে যায়। জনি ধুলাবালি পরিষ্কার করতে করতে চোখ খুলে দেখে ফিশারের রুমে সেই চাইনিজ ছেলেটা ফিশারের পকেট থেকে ভর্টেক্সের চাবিটা নিয়ে নিচ্ছে। জনি দৌড়ে গিয়ে তাকে আটকে ফেলে, কিন্তু টাকারকে ডাক দেওয়ার জন্য যেই সে বাম দিকে তাকায়, ছেলেটার সাথে সাথে লাফ দিয়ে তার পাশ দিয়ে চলে যায়। জনি ঘাড় ঘুরিয়ে দেখে কেউ নেই। টাকার বলে, স্যার সে উপরে গেছে। জনি দৌড়ে তার পিছু পিছু ছাদে চলে যায়। ছাদে যাওয়ার পরপরই জনি সেই ছেলেকে পেয়ে যায়। জনিকে দেখেই সে বাঁদরের মতো লাফাতে লাফাতে এক ছাদ থেকে অন্য ছাদে যেতে থাকে, কিন্তু জনির অনেক বয়স হয়েছে, জনি এত লাফাতে পারে না। তখনই তার মনে পড়ে যায় শাওলিন গুরুর কথা। গুরু বলেছিল, জনি তোমার বয়স হবে, শক্তি কমে যাবে, কিন্তু বয়সের সাথে বুদ্ধি বাড়ে। জনি তখন বুদ্ধি করে এত লাফালাফি না করে চিপা দিয়ে অ্যাডজাস্ট করে চলে যায়। ছেলেটা অনেক লাফালাফি করে গেটের উপর দিয়ে যায়, কিন্তু জনি জাস্ট গেটের ছিটকিনি খুলে চলে যায়। ছেলেটা লাফ দিয়ে যায় আর জনি মই দিয়ে নামে। ছেলেটা জীবনের ঝুঁকি নিয়ে লাফ দিয়ে অন্য বিল্ডিং এর ছাদে চলে যায় এবং ভাবে এখন জনি আর কোনোভাবেই তাকে ধরতে পারবে না। কিন্তু জনি ইংলিশের আর কিছু ভালো হোক আর না হোক, তার ভাগ্য খুবই ভালো। সে পাশের একটি ক্রেনে করে ছাদ পার করে যায়। এভাবে দৌড়াতে দৌড়াতে ছেলেটার আর পালাবার পথ থাকে না। তখন জনি পেছন থেকে বন্দুক ধরে বলে, অনেক হয়েছে ছোট ভাই, এবার চাবিটা দিয়ে দাও। ছেলেটা তখনই চাবিটা উপরে ঢিল দিয়ে আবার ক্যাচ ধরে বিল্ডিং এ লাগানো বাঁশ বেয়ে নামতে থাকে। কিন্তু আমাদের জনি ইংলিশের অনেক বুদ্ধি, সে ডিরেক্ট লিফটে করে নামতে থাকে। সেই ছেলেটা বাঁশ দিয়ে নামতে নামতে জনিও নিচে নেমেই আসে। জনি এবং টাকার তার পিছু করতে করতে একটা নদীর ধারে চলে আসে। ছেলেটা একটা স্পিডবোট নিয়ে পালাতে থাকে। ছেলেটা মনের সুখে পালিয়েই যাচ্ছিল। হঠাৎ করে সে দেখে জনি তার চেয়ে 10 গুণ বড় আস্ত একটা জাহাজ নিয়ে তার পেছনে আসছে। ছেলেটা প্রায় নদীর পাড়ে উঠে যাচ্ছিল। তখনই জনি তার ক্যামেরা বন্দুকটা ব্যবহার করে ছেলেটার স্পিডবোটে গুলি করে সেটা ডুবিয়ে দেয়। ছেলেটা কোনো মতনে সাঁতরে গিয়ে পারে ওঠে। জনিও ততক্ষণে পারে পৌঁছে যায়। সেখানে জনি
জনির সাথে মারামারি করার জন্য ছেলেটা নানা রকম কুংফু মুভ দিয়ে লাফালাফি করতে থাকে। জনি তখন জাস্ট ফ্লোরের মধ্যে নিজের পা দিয়ে একটা কাঠের লাথি দেয়, তারপর ঠিক এইটা হয়, ছেলেটার জায়গায় লেগে সে মাটিতে বসে পড়ে। জনি তার কাছ থেকে চাবিটা নিয়ে আবার বিমানে ফিরতে থাকে। বিমানের মধ্যে জনি ভর্টেক্সে সেই চাবিটা একটা সুটকেসে লক করে নিজের কোলের উপরই রেখে দেয়। বিমান ইংল্যান্ডে ল্যান্ড করার আগে আগে বিমানেরই এক ছেলে এসে জনিকে বলে, স্যার আমরা এখন ল্যান্ড করব, আপনার কোলের সুটকেসটি আমাকে দিন, আমি উপরে তুলে রাখি। তখন জনিকে আস্তে আস্তে টাকার বলে, স্যার আমার মনে হয় না এই ছেলেটাই বিমানে কাজ করে। জনি বলে, আরে কি যে বলো টাকার, তুমি আমাকে প্লেনের লোক চেনাবে? ইংল্যান্ডে ফিরেই MI7 এর হেড পামেলার বাসায় ফরেন সেক্রেটারির সাথে জনি মিটিং আয়োজন করে। মিটিংয়ে জনি বলে, ফিশার আমাদেরকে যে খবর পাঠিয়েছিল তা সম্পূর্ণ সত্যি। ভর্টেক্স নামের একটি গ্যাং এই প্ল্যান করেছিল। ফিশার নিজেও এই গ্যাংয়ের লোক ছিল। যাই হোক, ভয়ের কিছু নেই, ভর্টেক্সের একটি বিশেষ অস্ত্র আছে, সেই অস্ত্রটি খোলার জন্য 3টি চাবি লাগে, এর মধ্যে একটি চাবি আমি নিয়ে এসেছি। এই বলে সে সুটকেসটি খুলে বলে, দেখুন সেই চাবি। সবাই হা হয়ে তাকিয়ে থাকে, সুটকেসে কিছুই নেই। কিন্তু জনি তো দেখে না, সে ঘুরে ঘুরে নিজের আলগা ডায়লগ দিতে থাকে। হঠাৎ দেখে সুটকেস খালি, তখনই তার মনে পড়ে বিমানের সেই ছেলেটির কথা। সে বুঝতে পারে সেই ছেলেটা তার চাবি মেরে দিয়েছে। তখন দেখা যায় ছেলেটা চাবিটা নিয়ে অন্য একটা লোকের হাতে দিচ্ছে। লোকটা চাবিটা নিয়ে সেই চাইনিজ বুড়ি মহিলাকে বলে, তোমাকে আরো একজন মানুষকে খুন করতে হবে। এদিকে ফরেন সেক্রেটারি পামেলা এবং MI7 এর অন্যরাও জনির উপর বিরক্ত হয়ে রুম থেকে চলে যায়। জনি মনের কষ্টে সুটকেসে তার মাথা বাড়ি দিতে থাকে। হঠাৎ সে বাইরে ক্লিনারের সাউন্ড শুনতে পায়। সে মনে করে এইটাই হয়তো সেই চাইনিজ বুড়ি মহিলাটা। সে সাথে সাথে গিয়ে পেছন থেকে তাকে ধরে ফেলে এবং টেনে সবার সামনে নিয়ে বলতে থাকে, এই মহিলাটাই ফিশারকে মেরেছিল। পামেলা দেখে সেই বুড়ি মহিলাটা আসলে তার মা। পামেলা চিৎকার করে বলে, এটা কি মিস্টার ইংলিশ, এটা তো আমার মা। জনি তাকে ঘুরিয়ে তার মুখ দেখে টাসকি খেয়ে যায়। পামেলা তার মাকে ধরে ভেতরের রুমে নিয়ে যায়। একটু পর পামেলার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য জনি রান্নাঘরে ঢুকে। পামেলার মা তখন রান্নাঘরে কিছু কাজ করছিল। জনি পেছন থেকে দাঁড়িয়ে বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে দাদি, আমি আসলে বুঝতে পারিনি। সাথে সাথে সেই মহিলাটি পেছনে তাকাতেই দেখে এটা সত্যিই সেই চাইনিজ বুড়ি মহিলাটি। সে 3টা ছুরি নিয়ে জনির দিকে ছুড়ে মারে। জনি 3টাই সামনে চপিং বোর্ড দিয়ে আটকে ফেলে। জনি চিৎকার করে টাকারকে ডাক দেয়। এই ফাঁকে বুড়ি মহিলাটি পাশের দরজা দিয়ে বের হয়ে যায়। বুড়ি মহিলাটিও পামেলার মায়ের মতোই একই কাপড় পরা অবস্থায় ছিল। জনি বের হয়ে আবার পেছন দিক থেকে পামেলার মাকে ধরে ফেলে এবং তার মাথায় ট্রে দিয়ে ইচ্ছামতো বাড়ি দিতে থাকে। শব্দ শুনে পামেলা দৌড়ে আসে। জনি চিৎকার করে বলতে থাকে, এইবার আসল বুড়িকে ধরেছি। পামেলা রেগে গিয়ে চিৎকার করে বলে, আপনি আবারও আমার মাকে ধরেছেন। এই বলে সে জনিকে অপমান করতে থাকে। জনি বলে, মিসেস পামেলা বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। মোজাম্বিকের ঘটনায়ও আমার কোনো দোষ ছিল না, সব ভর্টেক্সের কাজ। কিন্তু পামেলা তার কথা বিশ্বাস করে না। এই ফাঁকে পামেলার মা এসে জনির মাথায় ট্রে দিয়ে বাড়ি মেরে প্রতিশোধ নেয়। বেচারা জনি মন খারাপ করে এক রুমে গিয়ে বসে থাকে। তখন কেট এসে বলে, আমি তোমার কথা বিশ্বাস করি জনি, আমি একজন মনোবিজ্ঞানী। ল্যাবে চলো, সত্যটা বের করার চেষ্টা করি যে মোজাম্বিকে তোমার সাথে আসলে কি হয়েছিল। সে জনিকে নিয়ে ল্যাবে গিয়ে তার সামনে হাই স্পিড ক্যামেরা এবং কিছু যন্ত্রপাতি সেট করে জনি ইংলিশকে বলে, আমি আপনাকে হিপনোটাইজ করে মোজাম্বিকের ঘটনায় নিয়ে যাব। আপনি যা যা দেখেছেন সব জানতে পারবো। সেখান থেকে আমরা বের করতে পারবো ভর্টেক্স গ্যাংয়ে আসলে কারা আছে। কথা মতো কেট জনিকে হিপনোটাইজ করে এবং মোজাম্বিকের দিনে নিয়ে যায়। জনি বলে, আমি একটি মেয়ের ফাঁদে পড়ে তার সাথে যাচ্ছিলাম। পাশেই 3জন লোক দাঁড়িয়ে গল্প করছিল। একজন ফিশার, আরেকজন আর্টেম কার্লেঙ্কো, আর একজনকে স্পষ্ট দেখতে পাচ্ছি না। হিপনোসিস থেকে বের হয়েই জনি আর্টেম কার্লেঙ্কোর ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। তারা জানতে পারে কার্লেঙ্কো আগে MI7 এর একজন এজেন্ট ছিল। এখন সে গোপন কিছু ব্যবসা করে অনেক ধনী। সে ফ্রান্সে মিস্টার পুদোফকিন ছদ্মনামে থাকে। জনি সাথে সাথে তার অফিসিয়াল গাড়ি নিয়ে বের হয়ে পড়ে কার্লেঙ্কোর সাথে দেখা করার জন্য। সেদিন কার্লেঙ্কোর সাথে এক ব্যক্তির গল্ফ খেলার কথা ছিল। টাকার সেই খেলাটার শিডিউল হ্যাক করে সেই ব্যক্তিকে সরিয়ে দিয়ে সেখানে জন ইংলিশকে ঢুকিয়ে দেয়। যথারীতি কার্লেঙ্কো তার ব্যক্তিগত হেলিকপ্টারে করে সেই গল্ফ খেলার মাঠে আসে। জনি ইংলিশ আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। সে আসতেই জনি এগিয়ে তার সাথে হ্যান্ডশেক করতে করতেই বলে, কেমন আছেন মিস্টার পুসিকিন? কার্লেঙ্কো বলে, এটা পুদফকিন, পুসিকিন না। জনি বলে, ও সরি সরি সরি। তারা গল্ফ খেলার মাঠে ঢুকে খেলা শুরু করে দেয়। জনি এর আগে কোনোদিনই গল্ফ খেলেনি। সে ভাব নিয়ে গল্ফের বলে এমন এক বাড়ি মারে, বল উড়ে গিয়ে এক বুড়া লোকের মাথায় লাগে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে সেই চাইনিজ বুড়ি মহিলাটি সেই খেলার মাঠে আসে কার্লেঙ্কোকে খুন করার জন্য। মহিলাটি কার্লেঙ্কো এবং তার সহকারী দুজনকেই গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথে জনি এসে কার্লেঙ্কোকে কোলে নিয়ে বলে, একে বাঁচাতেই হবে, নইলে ভর্টেক্সের লাস্ট মানুষকে আমরা ধরতে পারবো না। তারা হেলিকপ্টারে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। জনি হেলিকপ্টার চালাতে শুরু করে। টাকার বলে, স্যার এর আগে কখনো হেলিকপ্টার চালিয়েছেন? জনি বলে, আরে কি যে বলো টাকার, এটা তো একদম পানির মতো সোজা। তারপর সে এইভাবে হেলিকপ্টার চালায়, মানে আশেপাশে সব গাছ টাছ একদম সাফ করে ফেলে। এদিকে বুড়ি মহিলাটি নিচ থেকে তাদের দিকে গুলি করতে থাকে, কিন্তু
তবুও কোনো মতনে জনি সেখান থেকে এই প্লেন নিয়ে পালিয়ে যায়, কিন্তু এত উপর থেকে হাসপাতালের রোড সে কোনো কিছুতেই বুঝতে পারে না। তারপর সে রোড দিয়ে হেলিকপ্টার চালাতে শুরু করে, কিন্তু রোডও ঠিক মতো চিনতে না পেরে সে অ্যাম্বুলেন্সের গাড়ির ছাদে ল্যান্ড করে। হাসপাতালের সামনে যেতেই কার্লেঙ্কো বলে, আমি আর বাঁচবো না, মরার আগে বলে যাই ভর্টেক্সের মধ্যে তোমার MI7 এর লুকিয়ে আছে। এটা বলার পরই কার্লেঙ্কো মারা যায়। জনি কার্লেঙ্কোর পকেট থেকে ভর্টেক্সের একটি চাবি নিয়ে নেয়। জনি সেই চাবিটা নিয়ে MI7 এর হেডকোয়ার্টারে সবার সাথে মিটিং করতে চলে যায়। মিটিংয়ে সবাই যখন কথা বলছিল তখন জনি তার চেয়ার ঠিক করতে ব্যস্ত ছিল। চেয়ার ঠিক করতে গিয়ে সে চেয়ারের সুইচটাই ভেঙে ফেলে। এর ফলে জনি একবার উপরে উঠছিল, একবার নিচে নামছিল, কিছুটা এইভাবে উপরে নিচে উপরে নিচে। এসব করতে করতে জনি বলতে থাকে, ভর্টেক্সের 3 জনের 2 জন মারা গিয়েছে, দ্বিতীয় জনের চাবিটা আমি পেয়েছি, তৃতীয় জনকে ধরতে পারলেই হলো। পামেলা তখন বলে, কিছুদিন পরই চীনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মিটিং, এর আগেই আমাদের তৃতীয় জনকে বের করতে হবে। জনি বলে, আমি অবশ্যই বের করবো ম্যাডাম, ভরসা রাখুন। সেদিন রাতের বেলা জনি সাইমনের সাথে আলাদা করে একটি রেস্টুরেন্টে বসে। জনি সাইমনকে কার্লেঙ্কোর চাবি দেখিয়ে বলে, এটাই সেই চাবি। তবে কার্লেঙ্কো মরার আগে বলেছে ভর্টেক্সের 3 নাম্বার লোক আমাদের MI7-ই আছে। এই কথা শুনে সাইমন মনে করে জনি হয়তো বুঝে ফেলেছে যে সাইমনই আসলে 3 নাম্বার ব্যক্তি। সে টেবিলের নিচ দিয়ে জনির দিকে বন্দুক তাক করে। জনি সাইমনকে জিজ্ঞাসা করে, সাইমন তুমি কি বলতে পারবে এটা আসলে কে হতে পারে? সাইমন তখন বলে, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম, আমি ভাবছিলাম তুমি আমাকে সন্দেহ করো। জনি বলে, আরে কি যে বলো, আমি তোমাকে সেই কবে থেকে চিনি, তোমার ব্যাপারে তো আমি এসব চিন্তাও করতে পারি না। এই বলে সে হাসতে থাকে। তখনই টাকার জনির ফোনে একটি মেসেজ দেয়। টাকারের মেসেজ পেয়ে সে বাথরুমে যায়। বাথরুমে যেতেই টাকার জনিকে বলে, স্যার ভর্টেক্সের 3 নাম্বার ব্যক্তি আসলে আর কেউ না, সে আপনার বন্ধু সাইমন। তখনই সাইমন বাথরুমে এসে ঢোকে। টাকার সাইমনের দিকে বন্দুক তাক করে বলে, তুমিই ভর্টেক্সের 3 নাম্বার ব্যক্তি, এটা আমি বুঝে গেছি। কার্লেঙ্কোর কম্পিউটারের সাথে তোমার ছবি পেয়েছি, তাও মোজাম্বিকে, বলো তুমি সেখানে কি করছিলে? সাইমন তখন বলে, ভর্টেক্সের 3 নাম্বার ব্যক্তি হলো মিস্টার প্যাচ। আপনাদের আবার মনে করিয়ে দেই, প্যাচ হলো সেই অস্ত্রবৈজ্ঞানিক যে MI7 এর জন্য অস্ত্র বানায়। সাইমন বলতেই থাকে, আমি MI7 এর ভেতর আরেকটি গোপন সংগঠনে কাজ করি, এটা শুধুমাত্র মিস্টার প্যাচকে প্রমাণসহ ধরার জন্যই বানানো হয়েছে। জনি সাইমনের কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলে। সে উল্টো টাকারকেই অতিরিক্ত মাতব্বরি করার জন্য ঝাড়ি দিয়ে সেখান থেকে বের করে দেয়। তারপর জনি সাইমনের সাথে হাঁটতে হাঁটতে বাইরে গিয়ে বলে, আমি এখনই প্যাচকে গিয়ে ধরছি। সাইমন জনিকে বলে, জনি চাবিটা আমাকে দিয়ে যাও, প্যাচ জানে এটা তোমার কাছে আছে, সে তোমাকে আক্রমণ করে এটা নিয়ে যেতে পারে। জনি তাকে বিশ্বাস করে চাবিটা দিয়ে চলে যায়। জনি যাবার পরই সাইমন তার লোকেদের ডেকে বলে, এখন আমাদের কাছে 3টা চাবিই আছে। তারপর পামেলাকে ফোন করে বলে, ভর্টেক্সের 3 নম্বর সদস্য আসলে জনি ইংলিশ নিজেই, তাই MI7 এর সবাই জনিকে ধরার জন্য প্রস্তুত হয়ে থাকে। জনি আবার এদিকে প্যাচকে ধরার জন্য তাকে ফলো করে চার্চে যায়। জনি প্যাচকে গিয়ে বলে, আমি জানি তুমি ভর্টেক্সের 3 নাম্বার ব্যক্তি। প্যাচ বলে, কি বলো? পুরো MI7 এর সবাই জেনে গেছে তুমি ভর্টেক্সের 3 নাম্বার ব্যক্তি। তখনই জনি খেয়াল করে চার্চে বিভিন্ন জায়গায় এজেন্ট বসে আছে। সে প্যাচকে জিম্মি করে লুকিয়ে পড়ে, কিন্তু তার পায়ে একটি গুলি লেগে যায়। জনি মিস্টার প্যাচের হুইল চেয়ার নিয়ে লুকিয়ে বাইরে চলে আসে। বাইরে এসেই সে হুইল চেয়ারকে গাড়ির মতো করে চালাতে শুরু করে। MI7 এদিকে তার পেছনে লেগেই আছে। সে অনেক কষ্টে হুইল চেয়ার চালিয়ে কোনো মতনে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বুদ্ধিমান জনি ঘুরে ফিরে এসে দেখে সে MI7 এর বিল্ডিং এর সামনেই এসেছে। তারপর সে তার হুইল চেয়ার ম্যাক্সিমাম স্পিডে আবার ক্যারিকাচার করতে করতে সেখান থেকে পালিয়ে কোনো মতনে কেটের বাসায় যায়। সে কেটকে বলে, আমাকে ফাঁসানো হয়েছে, আমি ভর্টেক্সের লোক না, এই বলেই সে অজ্ঞান হয়ে যায়। এদিকে সাইমন সেই চাবি দিয়ে লকার খুলে একটি ছোট কাচের শিশি বের করে আনে, যার মধ্যে পানির মতো কিছু একটা ছিল। তারপর একটা লোক এসে সাইমনকে বলে, কাজটা করবেন কিভাবে? সাইমন বলে, এই ওষুধটা দিয়ে, এটা দিয়ে যে কাউকে গোলাম বানিয়ে ফেলা যায়। আপনি আমার সুইচ ব্যাংকে $500 কোটি পাঠিয়ে দিন, কাজটা হয়ে যাবে। এদিকে জনির জ্ঞান আসে। সে দেখে তার পায়ে ব্যান্ডেজ করা এবং শুধুমাত্র একটি জাঙ্গিয়া পরা, তার প্যান্টটা পাশের সোফায় পড়ে আছে। কেট তাকে বলে, তুমি অনেকক্ষণ অজ্ঞান ছিলে, আমি গুলি বের করে ব্যান্ডেজ করে দিয়েছি, আজকেই সুইজারল্যান্ড যাব, তুমি আমার বাসায় থাকো আর এইদিকে আসো, তোমাকে মোজাম্বিকের ঘটনার সিসিটিভি ফুটেজটা দেখাই। এদিকে জনি তাড়াহুড়ো করে তার প্যান্ট পরার জন্য চেষ্টা করছে। অনেক চেষ্টার পর জনি প্যান্ট পরে উল্টোভাবে, তার চেইন চলে যায় তার পাছার দিকে। কেট আবার এদিকে জনিকে বোঝাচ্ছে, দেখো মোজাম্বিকের যে গুলিটা করেছিল তার আচরণ ছিল রোবটের মতো। প্রেসিডেন্টকে গুলি করার পর সে নিজেও হার্ট অ্যাটাকে মারা যায়। ভালো মতো দেখো, গুলি করার আগে তার কানে সে হাত দেয়, তার মানে তার কানে ব্লুটুথ দিয়ে কেউ গুলি করার অর্ডার দিচ্ছিল। এর মানে হলো ভর্টেক্সের কাছে অস্ত্র বলতে যেটা আছে সেটা আসলে কোনো এক মেডিসিন, যেটা দিয়ে মানুষের ব্রেনকে কন্ট্রোল করা যায়। জনি তখন কেটকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ কেট, এবার আমার সব ক্লিয়ার হচ্ছে। এই বলে জনি উঠে যায়। তখনই কেট জনিকে বলে, তোমার পোস্ট অফিস খোলা। জনি তার পাছার দিকের চেইনটি লাগিয়ে নেয়। রাতের বেলা জনি এবং কেট যখন খাবার খাচ্ছিল, হঠাৎ কেটের বাসায় কেউ নক করে। জনি গিয়ে সাথে সাথে কেটের বেডরুমে লুকিয়ে পড়ে। কেট দরজা খুলেই দেখে সাইমন
সাইমন এসেছে। সাইমন কেটকে বলে, আমি জনি ইংলিশকে খুঁজে বেড়াচ্ছি, সেই ভর্টেক্সের 3 নাম্বার লোক। তোমার এখানে আসছি তোমাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে। জনি সাইমনের এসব কথা শুনে অবাক হয়ে যায়। সাইমনকে সে বন্ধুর মতো বিশ্বাস করত, সেই সাইমনই তাকে ফাঁসিয়েছে। এদিকে কেট জনিকে লুকিয়ে থাকার ইশারা করে সাইমনের সাথে বের হয়ে যায়। জনি জানালা দিকে নিচে তাকিয়ে দেখে সাইমন তার দিকে তাকিয়ে হাসছে। জনির মনে পড়ে যায় মোজাম্বিকে তো সেই ছিল। তখনই বাসার ভেতরের সেই চাইনিজ বুড়ি মহিলা এসে তাকে আক্রমণ করে। জনি কোনো মতনে ময়লার পাইপ দিয়ে সেই বাসা থেকে নেমে পালিয়ে যায়। সেখান থেকে সে সরাসরি টাকারের বাসায় যায়। সে টাকারের কাছে গিয়ে বলে, টাকার, আসলে আমরা ঠিকই ছিলাম, সাইমনই আসলে ভর্টেক্সের 3 নাম্বার লোক। টাকার বলে, আমি একা বলেছিলাম, আপনি আমার একটা কথাও বিশ্বাস করেননি। তারপর জনি বলে, আচ্ছা ওসব ভুলে যাও, সাইমন এখন সুইজারল্যান্ডে আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে চাইনিজ প্রধানমন্ত্রীর মিটিংয়ে চাইনিজ প্রধানমন্ত্রীকে মেরে ফেলার প্ল্যান করেছে সে। তুমি আর আমি চাইলে এই ঘটনা থামাতে পারি। টাকার সাথে সাথে রাজি হয়ে যায়। তারা দুজনে MI7 এর গ্যারেজ থেকে তাদের ভয়েস কমান্ডের গাড়িটি চুরি করে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে দুই দেশের সরকারের মিটিং হবার কথা। তারা দেখে পাহাড়ের উপর একটি ছোট্ট ঘর, চারপাশে অনেক সিকিউরিটি। সেই ঘরে যাওয়া আসার একটাই রাস্তা, সেটাও এরকম দড়ি লিফট ক্যারিয়ারের সাহায্যে। জনি গাড়ি থেকে তার বিশেষ অস্ত্রগুলো নিয়ে নেয়। তারপর সে লুকিয়ে তার কেটে ভেতরে ঢুকতে শুরু করে। টাকার একটি লম্বা দড়ি ছুঁড়ে বিল্ডিং এর মাথায় আটকে দেয়। জনি তার পকেট থেকে একটি যন্ত্র বের করে বলে, এইটা দড়ির সাথে লাগিয়ে দিলেই আমরা পুট করে উপরে উঠে যাব। টাকার জিজ্ঞাসা করে, স্যার আপনি শিওর তো এটাই সেই যন্ত্র? জনি বলে, আরে কি যে বলো টাকার, এটা তো আমি ঘুমিয়েও চিনে ফেলতে পারি, এই দেখো। এই বলে সে যখনই যন্ত্র চালু করে যন্ত্রটা প্রচন্ড জোরে জোরে শব্দ করতে থাকে। সেটা থেকে পটকাও ফুটে। শব্দ শুনে সিকিউরিটিরা চারদিক থেকে ছুটে আসতে থাকে। তখনই টাকার বুদ্ধি করে জনিকে মারতে শুরু করে, যেন সিকিউরিটির লোকেরা মনে করে সেও তাদেরই একজন। সিকিউরিটির লোকেরা আসতে আসতেই টাকার তাকে একটা ফেক গুলি করে এবং জনিও মরে যাওয়ার ভান করে পড়ে থাকে। সিকিউরিটির লোকেরা জনিকে একটি ব্যাগে ভরে টাকার সহ তাদেরকে ভেতরে নিয়ে যায়। এদিকে পামেলা প্রধানমন্ত্রীর মিটিং এর আগে সিকিউরিটি সম্পূর্ণ চেক করে নিচ্ছে। সাইমনের কন্ট্রোল সেন্টার থেকে মাইক্রোফোনের মাধ্যমে পামেলাকে বলে ভেতরে সিকিউরিটি সবকিছু ঠিকঠাক আছে। এদিকে সাইমনের লোক সাইমনের কথা মতো পামেলার খাবার গ্লাসে ব্রেন কন্ট্রোল করা সেই ওষুধটি মিশিয়ে দেয়। টাকার এদিকে সিকিউরিটির লোকজন সহ বিল্ডিং এর ভেতরে এসে তাদেরকে বলে, এখন তোমরা বাইরে চলে যাও, ভেতরেটা আমি দেখে নিচ্ছি। সিকিউরিটির লোকেরা তার কথা মতো বাইরে চলে যায়। টাকার জনিকে নিয়ে ভেতরে যেতেই থাকে। তখনই ভেতরের কিছু অফিসাররা এসে টাকারকে আটকে দিলে টাকার তাদের সাথে মারামারি করতে করতে তাদেরকে অজ্ঞান করে ফেলে। মারামারি শেষে টাকার পেছনে তাকিয়ে দেখে জনি নেই। এদিকে ব্যাগ সহ সে লাফাতে এগিয়ে যেতে থাকে এবং একসময় ওয়ালে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। পামেলা এদিকে সেই ওষুধ মেশানো গ্লাসটি মুখে দিতেই যাচ্ছিল, তখনই রুমে জনি এসে ঢুকে পড়ে। পামেলা সেই ব্যাগের চেইনটি খুলে দিলে জনি সাথে সাথে বাইরে বের হয়ে আসে। সাইমন আর তার লোকেরা এদিকে সবকিছুই কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ক্যামেরার সাহায্যে দেখছিল। ভেতরে জনিকে দেখেই তারা দৌড়ে গিয়ে সেই রুমের দিকে আসতে থাকে। ব্যাগ থেকে বের হয়ে জনি বলে, মিসেস পামেলা, ভর্টেক্স গ্যাং এর 3 নম্বর সদস্য আসলে সাইমন। সে আপনাকে দিয়ে চাইনিজ প্রধানমন্ত্রীকে খুন করার প্ল্যান করছে। কিন্তু পামেলা তার কথা বিশ্বাস না করে তার দিকে জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকে। তখন সাইমন এসে রুমে ঢুকলে জনি তার পকেট থেকে বন্দুক বের করে সামনের দিকে এনে বলে, সাইমন তুমি ধরা পড়ে গেছো, এবার তোমার খেল খতম। এই বলে সে পামেলার রেখে যাওয়া সেই গ্লাসটা হাতে নিয়ে সেখান থেকে জুস খেতে খেতে বলে, সাইমন তুমি আসলে পামেলাকে এই ওষুধটা কিভাবে দেওয়ার প্ল্যান করছিলে? ইনজেকশন দিয়ে, স্প্রে করে, নাকি কোনো গ্লাসে জুসের সাথে মিশিয়ে? সাইমন আর তার লোকটা হাওয়া হয়ে সেদিকে তাকিয়ে থাকে। জনির তখনই খেয়াল হয়, আরে এই জুসটাই তো পামেলাকে দেওয়া হয়েছিল। হায় হায়। সাইমন হাসতে থাকে। জনি এদিকে কিছুক্ষণ মৃগী রোগীর মতো হাত পা ছড়াছড়ি করতে থাকে। তখন পামেলাও সবকিছু বুঝতে পেরে তার সামনের বন্দুকটি ধরতেই যাচ্ছিল। সাইমনের লোক এসে তাকে আটকে দেয়। ততক্ষণে জনি হাত পা ছড়াছড়ি বন্ধ করে একদম রোবটের মতো হয়ে গিয়েছে। একটু পর দুই দেশের প্রধানমন্ত্রীর গোপন বৈঠক শুরু হয়ে যায়। সেই বিল্ডিং এ কেট নিজেও ছিল। সাইমন কেটকে গিয়ে বলে, জনি ইংলিশকে আমাদের প্রধানমন্ত্রী আবার নতুন করে নিয়োগ দিয়েছেন। পামেলার জায়গায় এখন সে থাকবে, বাকি সবকিছুই আগের মতো থাকবে। এদিকে কেট কিন্তু জনির কথা আগে থেকেই জানতো, তাই সে মনে মনে অনেক কিছুই অনুমান করে ফেলে। সাইমন জনির কাছে গিয়ে তার কানে একটি ব্লুটুথ ডিভাইস সেট করে দেয় এবং কিভাবে কি করতে হবে সবকিছু অর্ডার দিয়ে বলতে থাকে। জনিও সেই ওষুধের কারণে তার অর্ডার মতো চলতে শুরু করে। মিটিং চলার সময় সাইমন অর্ডার দেয় উঠে পাশের টেবিলের কাছে গিয়ে তার পকেট থেকে লিপস্টিক বের করে নিজের মুখে মাখার জন্য। আসলে লিপস্টিকটা ডিজাইন করা হয়েছিল পামেলার জন্য। সেই মুহূর্তে লিপস্টিক ছাড়া তাদের কাছে আর কোনো অপশন ছিল না। তবে মজার ব্যাপার হলো, এটা দেখতে লিপস্টিকের মতো হলেও আসলে এটাও একটা ছোট বন্দুক। জনি সাইমনের কথা মতো উঠে গিয়ে নিজের মুখে লিপস্টিক দিতে থাকে। সাইমন অর্ডার করে বলে, এখন চীনের প্রধানমন্ত্রীকে গিয়ে গুলি দাও। জনি উঠে গুলি দেওয়ার জন্য প্রস্তুত হয়। তখনই জনির শাওলিন মন্দিরের শিক্ষা কাজে লাগতে শুরু করে। জনি তার অবচেতন মনে নিজের ব্রেন থেকে নিজের শরীরকে আলাদা করার চেষ্টা করতে থাকে। ফলে সে নিজের সাথে নিজেই যুদ্ধ করতে শুরু করে। তার এক হাত প্রধানমন্ত্রীকে গুলি দিতে চায় আর এক হাত সেটা বাধা দিতে
দিতে থাকে। এদিকে এজেন্ট টাকার সাইমনের ব্লুটুথ হ্যাক করে জনির কান থেকে সরিয়ে সেটা রুমের স্পিকারগুলোতে ট্রান্সফার করে দেয়। তখন সবাই সাইমনের কথাগুলো স্পিকারেই শুনতে পাচ্ছিল। এদিকে জনিও নিজের সাথে লড়াই করে চলেছে। এভাবে বেশ কিছুক্ষণ লড়াই করতে করতে ওষুধের কারণে জনি একসময় মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। সাইমন তার অবস্থা বুঝতে পেরে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। পামেলা এদিকে নিজেকে ছাড়িয়ে নিয়ে প্রধানমন্ত্রীর গোপন বৈঠক রুমে ঢুকে পড়ে। সেখানকার লোকেরা চেক করে দেখে জনির হার্টবিট আসছে না, অর্থাৎ জনি মারা গিয়েছে। তখন কেট দৌড়ে এসে জনির মুখে মুখ লাগিয়ে তার ফুসফুসে বাতাস দিতে শুরু করে। কিছুক্ষণ পরেই জনির জ্ঞান ফিরে আসে। জ্ঞান আসতেই জনি বলে, সাইমন কোথায়? সাইমনের দিকে সেই লিফট ক্যারিয়ার দিয়ে পালিয়ে যাচ্ছে। জনির সাথে সাথে তার প্যারাশুট নিয়ে সেই বিল্ডিং থেকে লাফ দেয় এবং নিচে নেমেই সে একটি স্লো গ্লাইডার দিয়ে সাইমনের পিছু করতে শুরু করে। চলতে চলতে বড় একটি জায়গায় স্লাইড করে সে কোনোভাবে সাইমনের সেই লিফটে গিয়ে ঝুলে পড়ে। সাইমন লিফটের ভেতর থেকে শুয়ে দেখতে থাকে জনি কোথায় গেল। সেই ফাঁকে জনি পেছনের দরজা দিয়ে সেই লিফটে ঢুকে পড়ে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ মারামারি হয়। সাইমন জনিকে গুলি দিতে গেলে জনি সেটা আটকে মাটিতে ফেলে দিয়ে সিটের নিচে ঢুকিয়ে দেয়। মারামারি করতে করতে একসময় জনির হাত উপরে আটকে যায় এবং দুই পা ফাঁক হয়ে থাকে। সাইমন তখন জনির পায়ের মাঝখানে জোরে একটি লাথি মারে, কিন্তু জনির কিছুই হয় না। জনি উল্টো সাইমনকে নিয়ে মস্করা করতে থাকে। সাইমন তো টাসকি খেয়ে যায়, আরে কিছু হচ্ছে না কেন। তারপর সে হতাশ হয়ে সিটের নিচের বন্দুকটা খুঁজতে শুরু করে। সেই ফাঁকে জনি নিজের হাত ছাড়িয়ে নিয়ে সাইমনের দুই পায়ের মাঝখানে কষে একটা লাথি দেয়। সাইমন ব্যথায় চিৎকার করতে থাকে। এর মাঝে জনি বন্দুকটা তার কাছ থেকে নিয়ে নেয় এবং বলতে শুরু করে, তোমার খেল খতম সাইমন, মনে রাখবে আমি জ জ জ জ বলতে বলতে সে লিফটের দরজা দিয়ে নিচে পড়ে যায়। নিচে অনেক তুষার থাকার কারণে জনির কিছুই হয় না, কিন্তু সাইমন লিফট থামিয়ে তাকে গুলি করতে থাকে। তখন জনি তার পা থেকে একটি বুলেট প্রুফ ছাতা বের করে কোনো মতনই গুলি আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেটি আসলে কোনো ছাতা ছিল না, বরং ছিল একটি মিসাইল লঞ্চার। ছাতা বন্ধ করার সাথে সাথেই ছাতা থেকে একটি মিসাইল বের হয়ে এসে সাইমনের লিফট ব্রাস্ট করে দেয়। দাঁড়ান, গল্প এখনই শেষ না। জনি ইংলিশের এই সাহসিকতার কারণে ইংল্যান্ডের মহারানী আবার ইংলিশকে বিশেষ সম্মাননা দেওয়ার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করে। জনি তার মাথা নিচু করে মহারানীর কাছ থেকে পদক নিচ্ছিল। তখনই দেখা যায় এটা মহারানী না, বরং সেই বুড়ি চাইনিজ মহিলাটা। সে বুড়ি তলোয়ার দিয়ে জনিকে আক্রমণ করে। জনি কোনো মতনে তার আক্রমণ থেকে বেঁচে গেলে সেই বুড়ি মহিলা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। বাইরে বের হয়েই সে মহিলাকে হাঁটতে দেখে। জনি আবার পেছন থেকে সেই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর সেই মহিলাকে এভাবে ধরে পামেলা এবং প্রধানমন্ত্রীর সামনে নিয়ে আসে এবং আগের মতো একটি ট্রে দিয়ে মহিলার মাথায় মারতে থাকে। তখনই পাশের দরজা দিয়ে দুজন সিকিউরিটি সেই চাইনিজ বুড়ি মহিলাটিকে ধরে সেই রুমে নিয়ে আসে। জনি তখন বুঝতে পারে সে আসলে এতক্ষণ বুড়ি মহিলাকে না মেরে বরং তাদের মহারানীকেই মারছিল। কি কেমন লাগলো? ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করার দাওয়াতও আগেও দিয়েছি, এখনও দিচ্ছি। গ্রুপে জয়েন করার লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্টে দুই জায়গায় দেওয়া